লাস্ট দিন আমরা হাইড্রোজেনের অ্যাটমের এনার্জি ডেভিয়েশনগুলোকে আমরা দেখেছিলাম। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমকে যদি ওর কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির একটা লেবেলিং করা যায়, তাহলে দেখা যাবে কাইনেটিক এনার্জি যখন 0.85 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ধরো এরকম একটা প্রশ্ন আমরা অ্যাপ্লাই করি ডাইরেক্ট, যে যখন একটা সিস্টেমের কাইনেটিক এনার্জি 0.85, তখন ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -1.7। যখন কাইনেটিক এনার্জি 1.51, তখন এখানে -3.02। কারণ আমরা আগের দিন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি রিলেশনে দেখেছিলাম ওটার মড ভ্যালু ডবল হয়। যখন কাইনেটিক এনার্জি 3.4, তখন ইট ইজ -6.8। এগুলো কিন্তু সবই ইলেকট্রন ভোল্টে। আর যখন 13.6, তখন ইট বিকামস -27.2। আমরা যদি এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্সগুলো খেয়াল করি, দেখো দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাবাউট 20.4 electron volt. This is about 3.78 electron volt. And this one is about কত আসবে? কত বিয়োগ করলে এটা আসছে? সো আমরা যাইনি প্রত্যেকটা ক্ষেত্রে। আলটিমেটলি আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে আমরা কনসিডার করেছি যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফিনিটি ইজ 0। এই কনসিডারেশনটা করলে তবেই কিন্তু বাকি জিনিসটা পসিবল, আদারওয়াইজ না। তাহলে আমরা যদি ওখানে পোটেনশিয়াল এনার্জিকে 0 ধরে নিই এই ইনফিনিটিতে, হতেই পারে আমরা একটা নতুন ধরনের প্রবলেম যদি এখানে অ্যাপ্রোচ করা যায়, যে ধরো আমরা এটা কনসিডার করলাম যে আমার পোটেনশিয়াল এনার্জি কোনো একটা অরবিটে বা ফার্স্ট অরবিটে পোটেনশিয়াল এনার্জিকে আমরা 0 কনসিডার করছি। আমরা যদি ফার্স্ট অরবিটে পোটেনশিয়াল এনার্জিকে 0 কনসিডার করে বসি, তাহলে কি চেঞ্জেস আসবে এইটা আমাদেরকে বুঝতে হবে। ধরা যাক এটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি। ধরো বলে দিয়েছে যে কে অরবিটে কাইনেটিক এনার্জির ভ্যালু 1.51, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 24.18। এটা গিভেন আরবিট্রারি একটা কোনো নতুন ধরনের ভ্যালু দেওয়া। তার মানে সিস্টেমটার টোটাল এনার্জি কত? 25.69। যদি তোমার বলে এলে তোমার টোটাল এনার্জি হচ্ছে 3.54 কাইনেটিক এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ধরো তোমায় বলে দিয়েছে 20.4 এবং টোটাল এনার্জি বলে দিয়েছে তাহলে 23.98, 23.8 আসছে, 3.54 না 3.4 ধরো, এটা 20.4, তাহলে 23.8 আসবে। ধরা যাক এম এ 13.6, যেহেতু এম হচ্ছে ফার্স্ট অরবিট, তাহলে ফার্স্ট অরবিট আমার পোটেনশিয়াল যদি 0 ধরো, তাহলে টোটাল এনার্জি আসবে 13.6।
এবার এখানে যেটা বোঝার এই পয়েন্টটা, অর্থাৎ ইন দিস কেস we consider potential energy as zero at first orbit. এবার আমরা আগের বার দেখো কিছু পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সগুলো দেখেছিলাম। 3.78 এসেছিলো, এখানে এসেছিলো 20.4। এখানে দেখো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা স্টিল 20.4। আমি যদি 20.4 থেকে 24.8 এই জায়গাটার ডিফারেন্স দেখি, দেখো আমার ওখানে ডিফারেন্স এসেছিলো আগের বার 3.78। ইট রিমেন্স এখনও এটা 3.78ই আছে ডিফারেন্সটা। তাহলে দেখো এই ভ্যালু দুটো রিমেন্স সেম, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এইগুলো থেকে আমরা কি কনসিডার করতে পারি? আমরা এরকম একটা কথা বলতে পারি যে even if we change the reference, the potential difference remains same. পোটেনশিয়াল ডিফারেন্সে কিন্তু সিস্টেমটার মধ্যে কোনো রকম চেঞ্জ আসবে না, দ্যাটস ফর শিওর। This is ground state but a first orbit. Next হচ্ছে first excited state, is equal to 2। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, n is equal to 3। next third excited state, n is equal to 4। এগুলো কি আমরা কে, এল, এম, এন এইসব নাম দিয়ে রেখে থাকি। এবং আমরা অলরেডি এই প্রত্যেকটা লেভেলের এনার্জিগুলোকে আমরা অলরেডি পেয়ে গেছি। জাস্ট পোটেনশিয়াল এনার্জি কেতে হয় -13.6 ইলেকট্রন ভোল্ট, এলে আমরা পেয়েছি -3.4 ইলেকট্রন ভোল্ট, এটাতে পেয়েছি -1.51 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড উপরেরটায় পেয়েছি -0.85 ইলেকট্রন ভোল্ট। এগুলো আমরা আগের দিনে ক্যালকুলেট করে ফেলেছিলাম। যদি এটা হাইড্রোজেন অ্যাটম হয় তবেই, বাট ইফ হাইড্রোজেন লাইক অ্যাটম তখন এই ফর্মসগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে এইচ লাইক অ্যাটমসের জন্য এই ফর্মুলাগুলোর একটা ছোট্ট চেঞ্জ আছে, বা এই ভ্যালুগুলোর একটা কী চেঞ্জ আছে, ওদের অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ -0.85 জেড স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, -1.51 জেড স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, -3.4 জেড স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, -13.6
জেড স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, এই পুরো জিনিসটা দাঁড়ায়। এবার কোথাও যদি কোনো অ্যাটমে কোনো ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে ওরা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটগুলোর দিকে মুভ করতে আরম্ভ করবে। এই যে গ্রাউন্ড থেকে এক্সাইটেড স্টেটে মুভ করবার জন্য আমার কি দরকার, যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সের ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ওকে অ্যাবজর্ব করতে হবে। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যদি মুভ করতে হয়, ওকে 10.2 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করতে হবে। যদি ফার্স্ট এক্সাইটেড থেকে সেকেন্ড এক্সাইটেড স্টেটে মুভ করতে চায়, বা আমরা এরকমও বলতে পারি, ধর কেউ গ্রাউন্ড স্টেট থেকে ডাইরেক্টলি এম এ মুভ করতে চায়, গ্রাউন্ড স্টেট থেকে যদি ডাইরেক্টলি এম এ মুভ করতে চায়, তাহলে ওকে অ্যারাউন্ড 12.09 ইলেকট্রন ভোল্ট এনার্জি অ্যাবজর্ব করতে হবে, আর এম থেকে কেতে নামতে গেলে ওই অ্যামাউন্ট অফ এনার্জি ওকে রেডিয়েট করতে হবে। ঠিক একইভাবে কেউ যদি গ্রাউন্ড থেকে ডাইরেক্ট এনে মুভ করতে চায়, তাহলে ওকে অ্যারাউন্ড 12.75 ইলেকট্রন ভোল্ট এনার্জি অ্যাবজর্ব করতে হবে, আর যদি এন থেকে কেতে আসতে চায় তাহলে 12.75 ইলেকট্রন ভোল্ট এনার্জি রেডিয়েট করতে হবে। এই যে ইলেকট্রন যদিও অ্যাবজর্ব করে থাকে, অ্যাবজর্ব করলে ও হায়ার ইলেকট্রন এক্সাইটেড স্টেটে যাবে, এবং হায়ার এক্সাইটেড স্টেটে যাওয়ার ফলে ওর মধ্যে যে স্পেকট্রামগুলো পাওয়া যাবে তাদেরকেই বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই স্পেকট্রামগুলোকে ডার্ক লাইন হিসেবে আমরা একটা স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মানে ইফ ইলেকট্রনস absorb the required amount of energy in terms of photon, then there will be some dark lines known as absorption spectrum. Absorption spectrum. এবার দেখো, বিভিন্ন যদি হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রামগুলো এক ধরনের হবে, যদি হাইড্রোজেন লাইক অ্যাটমস হয় তাহলে তার অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এক ধরনের হবে, কারণ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে অ্যামাউন্ট অফ এনার্জি দরকার তার ভ্যালু কিন্তু প্রত্যেকটা আলাদা, হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, ফলে ওদের যে অ্যাবজর্পশন স্পেকট্রামের ছবিটা আসবে সেটাও হায়ার অ্যামাউন্ট অফ ছবি আসবে, অন্য লেভেলের আসবে আর কি। সেই জন্য আমরা কী করি, আমরা বলতে পারি এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম তৈরি হয়, এই অ্যাবজর্পশন স্পেকট্রামকে যে কোনো অ্যাটমের ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম বলা হয়। কারণ যদি হাইড্রোজেনই হয় তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যে স্পেকট্রামগুলো আসা সম্ভব সেটা অলরেডি আমরা জানি, যদি He+ হয় তাহলেও কী আসা সম্ভব সেটা আমরা জানি, Li2+ হলেও কী আসা সম্ভব সেটা আমরা জানি। আমাদের কাছে এইগুলোর অলরেডি একটা চার্ট বানানো আছে, বা এইগুলোর স্ট্রাকচারগুলো আমাদের কাছে নোন স্ট্রাকচার, মানে আমরা সবসময় এইগুলোর সাথে কম্পেয়ার করে দেখি যে অ্যাবজর্পশন স্পেকট্রামটা কার সঙ্গে মিলছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ওটা কার ক্যারেক্টারিস্টিক্স বা ওখানে কোন এলিমেন্ট আছে। এই ধরনের স্পেকট্রাম অ্যানালিসিস বেসিক্যালি সবচেয়ে বেশি হয় হচ্ছে মহাকাশ বিজ্ঞানে, কারণ এত দূরে যে সমস্ত গ্রহ নক্ষত্র যা রয়েছে তার মধ্যে কী এলিমেন্ট আছে সেটা বার করবার একমাত্র উপায় হচ্ছে এই স্পেকট্রামগুলোকে ক্যাচ করে সেই স্পেকট্রামগুলোকে অ্যানালাইজ করা। স্পেকট্রাম অ্যানালাইজের একটা পার্ট হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। তাহলে এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম যেহেতু ওটা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম দেয়, সো ইট ইজ ডেফিনেটলি অ্যান ইউনিক স্পেকট্রাম। সেই জন্যই ও যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে,
এবার ধরা যাক একটা ইলেকট্রন কিছু অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেছে। ধরা যাক একটা ইলেকট্রন absorb some energy and move to first excited state. এই ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাওয়ার পরে ওর স্টেবিলিটি টাইম হবে মাত্র ইন দিস স্টেট ইটস stability time it comes 10 power minus 8 second. যদি ওর স্টেবিলিটি টাইম মাত্র 10 পাওয়ার 8 সেকেন্ড হয় তখন ওকে কী করতে হবে, ওর এটা রিয়েলাইজ করবে যে ও বেসিক্যালি গ্রাউন্ড স্টেটে অনেক ভালো ছিল, কারণ ওর স্টেবিলিটি অনেক বেশি ছিল গ্রাউন্ড স্টেটে। ফলে ওকে যদি আবার গ্রাউন্ড স্টেটে ফেরত আসতে হয় তাহলে ওকে আবার অবভিয়াসলি একটা এনার্জি ওকে ছেড়ে দিতে হবে। দ্যাট ইজ ইট উইল রিয়েলাইজ that it was more stable in ground state. As a result, it will emit energy in terms of photon and comes back to ground state. এবার যে মোমেন্টে ও এনার্জি এমিট করবে ইন টার্মস অফ ফোটন, তার মানে সেখানেও এই যে রেডিয়েশনটা হবে সেখানেও আমরা একটা কী পাবো, একটা স্পেকট্রাম পাবো। এই যে স্পেকট্রামটা তৈরি হবে এটাকে বলা হবে এমিশন স্পেকট্রাম। তাহলে দেখো আমরা এরকম একটা কনসেপ্ট ভাবতেই পারি বা বুঝতে পারি যে অ্যাবজর্পশন স্পেকট্রামে যে লাইনগুলো ডার্ক থাকবে এমিশন স্পেকট্রামে সেই লাইনগুলোই ব্রাইট হয়ে যাবে, কারণ সেম অ্যামাউন্ট অফ এনার্জি ওকে রেডিয়েট করতে হয়েছে। ইন অ্যাবজর্পশন স্পেকট্রাম the dark lines will be bright for emission spectrum. বাট আমরা যখন কোনো এনার্জিকে এইভাবে বা যখন কোনো এই ধরনের স্পেকট্রামকে আমরা অ্যানালাইজ করব, আমরা দেখব যে যদি একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম থাকে তার এগেনস্টে একের থেকে বেশি এমিশন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। নাও হাউ ইজ ইট পসিবল? একটার জায়গায় একটা অ্যাবজর্পশন স্পেকট্রামের থেকে একের বেশি এমিশন স্পেকট্রাম পাওয়া সম্ভব। তার মানে আমরা বলতে পারি practically in place of one absorption spectrum we can find more than one emission spectrum.
as a result overall brightness seems to be increased. এবার অ্যাকচুয়ালি এখানে কি হয়, ধরা যাক আমার কাছে তিনটে স্টেট আছে ইনক্লুডিং দ্য গ্রাউন্ড স্টেট is n equal to 1, n equal to 2, n equal to 3. একটা ইলেকট্রন বা অনেকগুলো ইলেকট্রন ধরো গ্রাউন্ড স্টেট থেকে লাফ মেরে মেরে ওরা এই থার্ড স্টেজে গিয়ে পৌঁছে গেছে। তো ওই থার্ড স্টেজে পৌঁছানো ইলেকট্রনগুলোর কাছে কী কী অপশান আছে বলো, বা ইলেকট্রনটার কাছে কী কী অপশান আছে বলো। ইলেকট্রনটা চাইলে থার্ড স্টেজ থেকে স্টেবিলিটির আবার পাওয়ার জন্য ও ডাইরেক্টলি গ্রাউন্ড স্টেটে নেমে যেতে পারে। যদি ডাইরেক্টলি থার্ড স্টেজ থেকে গ্রাউন্ড স্টেজে নেমে আসে বা সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে নেমে আসে, তাহলে ওকে যে ফোটনটা এমিট করতে হবে তার এনার্জি হবে 12.09 ইলেকট্রন ভোল্ট। হতেই পারে ও কী করলো, ও প্রথমে সেকেন্ড এক্সাইটেড স্টেপে নেমে দেখলো যে ওখানে কেমন লাগছে, তাহলে 1.89 ইলেকট্রন ভোল্টের একটা এনার্জিকে এমিট করবে। তারপরে এখানে এসে বুঝবে যে না, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, আমাকে স্টেবিলিটির জন্য সেই গ্রাউন্ডে যেতে হবে। তারপর ওখান থেকে ও গ্রাউন্ডে লাভ মারলো, ফলে বাকি 10.2 ইলেকট্রন ভোল্টটা সেখানে বেরোলো। তার মানে সেক্ষেত্রে দুখানা স্পেকট্রাম তৈরি হবে। এইরকমভাবে আমরা বুঝতে পারি যে অনেকগুলো অ্যামাউন্ট অফ স্পেকট্রাম আসা সম্ভব। তাহলে পুরো জিনিসটাকে প্রপারলি ড্র করা যেতে পারে এরমভাবে। একটা ইলেকট্রন যদি ডাইরেক্টলি, আচ্ছা ধরো এখানে আরও একটা স্টেজ আছে, ধরো ফোর্থ স্টেজ থেকে, হ্যাঁ, এখান থেকে ডাইরেক্টলি ও গ্রাউন্ড স্টেটে নামতে পারে, অর্থাৎ ওর থার্ড এক্সাইটেড স্টেট থেকে ডাইরেক্ট ঝাঁপ মারতে পারে। সেক্ষেত্রে বেরোবে 12.75 ইলেকট্রন ভোল্ট। ও হতে পারে এই থার্ড এক্সাইটেড স্টেট থেকে প্রথমে সেকেন্ড এক্সাইটেড স্টেটে মুভ করলো, তখন আসবে 0.66 ইলেকট্রন ভোল্ট, কারণ ওখানে এনার্জি ডিফারেন্স সেটাই। তারপর সেকেন্ড থেকে ডাইরেক্টলি গ্রাউন্ড স্টেটে নেমে গেল, আর কোনো রিস্ক নিল না, 12.09 ইলেকট্রন ভোল্ট। হতে পারে যে ও থার্ড এক্সাইটেড স্টেট থেকে প্রথমে সেকেন্ড এক্সাইটেড স্টেটে নামলো, 0.66 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে নামলো, দ্যাট ইজ 1.89 ইলেকট্রন ভোল্ট। তারপর ওখান থেকে আবার ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে আবার গ্রাউন্ডে নেমে গেল, দ্যাট ইজ 10.2 ইলেকট্রন ভোল্ট। হতে পারে ও থার্ড এক্সাইটেড স্টেট থেকে ডাইরেক্ট সেকেন্ড এক্সাইটেড স্টেটে মুভ করলো, সো 2.55 ইলেকট্রন ভোল্ট এনার্জিও এমিট করলো। তারপর আবার সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে ও ঝাঁপ মেরে গ্রাউন্ড এক্সাইটেড স্টেটে চলে গেল, দ্যাট ইজ 10.2 ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা তাহলে দেখো, একটা ফোটনের বা একটা ইলেকট্রনের মুভমেন্টের জন্য বেসিক্যালি আমরা কটা ডিফারেন্ট ফোটনস পেয়েছি দেখ। এটা একটা ফোটনস, এটা একটা, এটা একটা, তিনটে, এটা চারটে, এটা পাঁচটা, দুটো 10.2 আছে, যে কোনো একটাকে নেই, ছটা। সেমগুলোকে আমি কনসিডার করছি না। তার মানে এখানে দেখ আলাদা আলাদা মোট 6খানা ফোটনস পাওয়া গেল এই স্টেজের জন্য। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে প্রপারলি অ্যানালাইজ করি, দিয়ে যদি বলি যে এফ n ইকুয়াল টু 2 থেকে n ইজ ইকুয়াল টু 1-এ ও মুভ করে, তাহলে
ডিফারেন্ট ফোটনস বা নাম্বার অফ ফোটনস কতগুলো পাওয়া যাবে? নাম্বার অফ ফোটনস পাওয়া যাবে একখানা। যদি n ইজ ইকুয়াল টু 3 থেকে n ইজ ইকুয়াল টু 1-এ মুভ করে, তাহলে কিন্তু নাম্বার অফ ফোটনস পাওয়া যাবে তিনখানা। যদি n ইজ ইকুয়াল টু 4 থেকে n ইজ ইকুয়াল টু 1-এ মুভ করে, তাহলে নাম্বার অফ ফোটনস পাওয়া যাবে ছখানা। n ইজ ইকুয়াল টু 5 থেকে n ইজ ইকুয়াল টু 1-এ মুভ করলে নাম্বার অফ ফোটনস পাওয়া যাবে 9খানা। তাহলে আমরা এটা পাচ্ছি কী করে? বেসিক্যালি এইভাবে কতগুলো ফোটনস পাওয়া যায় তার শর্ট ফর্ম হচ্ছে নাম্বার অফ ফোটনস ইকুয়াল টু nc2। খেয়াল করে দেখ, যদি আমরা 1কে লিখতে চাই, 2 থেকে 1-এ যাচ্ছে, দ্যাট ইজ 2c2। 3 থেকে 1-এ যাচ্ছে, দ্যাট ইজ 3c2। 4 থেকে যাচ্ছে 4c2, দেখ 4c2 মানে 6। 5 থেকে যাচ্ছে, দ্যাট ইজ 5c2। সো আমার কাছে ফর্মুলা হচ্ছে nc2। হোপফুলি নিশ্চয়ই এগুলো তাদের মনে আছে। nc2 মানে ফ্যাক্টোরিয়াল n বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। এই পুরো জিনিসটাকে আর কিভাবে লেখা যেত? n ইন্টু n মাইনাস 1 বাই 2। ঠিক আছে, এবার এই পুরোটা যদি, এটা হচ্ছে পুরোটাই এমিশন স্টেটের জন্য হলো, অর্থাৎ হায়ার লেভেল থেকেও লোয়ার লেভেলে আসছে। এবার এই কেসটাকেই যদি আমরা অ্যাবজর্পশন স্টেটের জন্য করতাম, তাহলে কী হতো? তাহলে বেসিক্যালি অ্যাবজর্পশন স্টেটের জন্য হলে কী হতো? 0.66 ইলেকট্রন ভোল্টগুলো থাকতো না, 1.89 ইলেকট্রন ভোল্টটা থাকতো না, 2.55 ইলেকট্রন ভোল্টটাও থাকতো না। ঠিক আছে, তাহলে ইফ we consider absorption spectrum for the same case, there would have been 3 spectrum there have been 3 missing spectrum. কি আসবে? 3টে মিসিং স্পেকট্রামগুলো এরকম আসবে। একটা হচ্ছে 0.66 ইলেকট্রন ভোল্ট, ওটাকে পাওয়া যাবে না। 2.55 ইলেকট্রন ভোল্ট, ওটাকে পাওয়া যাবে না। 1.89 ইলেকট্রন ভোল্ট, ওটাকেও পাওয়া যাবে না। এই 3খানা স্পেকট্রাম আলটিমেটলি কিন্তু মিসিং কন্ডিশনে থাকবে। যে কোনো সিচুয়েশানে এগুলোকে দেখে আমরা এদের সম্বন্ধে কিছু না কিছু আইডিয়াস জেনারেট করতে পারি বা দেখতে পারি। তো এখান থেকে প্রশ্ন কিরম আছে, ধরো বলল যে an atom is excited to third excited state then find maximum number of different photons. থার্ড এক্সাইটেড স্টেটে যদি দেওয়া হয়, তাহলে আমরা অলরেডি কী দেখেছিলাম? থার্ড এক্সাইটেড স্টেটের ফর্মুলা কী হয়? 3c2। তাহলে আমার ডাইরেক্টলি অ্যান্সার আমি বলে দিতে পারি
NC2 বলে তো 3C2, তার মানে তিনখানা ডিফারেন্ট ফোটনস তুমি এখানে পাবে। এবার অনেক সময় কি হয়, এই প্রশ্নটা ভালো করে দেখতে হবে, তোমাকে বলেছে একটাই অ্যাটম আছে যেটা থার্ড এক্সাইটেড স্টেটে মুভ করানো হয়েছিল। তাহলে যদি একটা হাইড্রোজেন অ্যাটম বলে দিত এখানে, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু 3 হতো না, সেক্ষেত্রে 1 হতো। তার কারণ হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনও তো একটাই আছে, তো ইলেকট্রনটা যে কোনো একটাই রেডিয়েশন দেবে, সেই জন্য এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। ধরো নেক্সট বললো যদি electrons are transited from n is equal to 8 to n is equal to 4, তাহলে মোট কতগুলো পাওয়া যাবে? বেসিক্যালি n is equal to 8 থেকে n is equal to 4 এর ছবিটা যদি কল্পনা করো, এটা যদি n is equal to 8 হয়, n is equal to 7, n is equal to 6, n is equal to 5, n is equal to 4। আমরা এই পুরো সিস্টেমটাকে এরমভাবেও তো ভাবতে পারি, মানে কল্পনা করার জন্য, জাস্ট দিস ইজ n equal to 0, তো 1 2 3 সরি 0 না, সরি unstable, is equal to 1 2 3 4 5। তাহলে তখন আমার কি হবে, এই NC2 ফর্মুলা ফেলতে সুবিধা হবে। আমি যদি NC2 ফর্মুলায় ফেলে দিই, ইট ইজ 5C2, 5C2 is can be taken as কত আসবে, 10 10 5C2 করে দাও বাস। The energy of photons are expressed by lambda. তাহলে একটা ফোটনকে বা একটা ইলেকট্রনকে একটা স্টেজ থেকে একটা অরবিট থেকে একটা অরবিটে, একটা স্টেজ থেকে একটা স্টেজে লাভ মারতে গেলে কতটা অ্যামাউন্ট অফ ফোটনস লাগবে সেটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা বলতে পারি এনার্জি রিকোয়ার্ড or energy released by photons is equal to positive 13.6 z square 1 by n1 square minus 1 by n2 square. Energy will always be positive. এই পুরোটাকে, এই যে এনার্জি ইজ ইকুয়াল টু এটা আসছে, এই এনার্জিটাকে আমি যদি ইন টার্মস অফ ফোটনস লিখতে চাই, এনার্জি ক্যান বি রিটেন, যে কোনো একটা ফোটনের এনার্জি হচ্ছে অ্যাকর্ডিং টু মডার্ন ফিজিক্স আমরা আগে দেখেছি hc by lambda। তাহলে hc by lambda is equal to positive 13.6 z square 1 by n1 square minus 1 by n2 square। আচ্ছা, এই যে hc by lambda আমি যদি এটাকে, যেহেতু এটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ভ্যালুটা এরকম বসানো যায় 12,400 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে আসছে 1.01 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 জেড স্কোয়ার ইন্টু বা করো
13.6 theta plus 13.6 z square 1 by n1 square minus 1 by n2 square. এই 12,400 কে নিয়ে চলে এলে তোমার দাঁড়াবে হচ্ছে 1 বাই ল্যামডা। অ্যাংস্ট্রমের 10 পাওয়ার মাইনাস 10টাকে যদি আমি ডান দিকে নিয়ে এসে গুণ করে দিই, তাহলে আমার ওভারঅল যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1.01 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 জেড স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ঠিক আছে, এত অ্যাংস্ট্রম। এবার এই অ্যাংস্ট্রমটাকে যদি মিটারে কনভার্ট করা হয়, তাহলে দেখো 1 বাই ল্যামডা উইল বিকাম 1.01 ইন্টু অ্যাংস্ট্রম মানে 10 পাওয়ার মাইনাস 10। তাহলে এখানে যদি গিয়ে আলটিমেটলি কাজ করে মাইনাস 10 আর মাইনাস 10 চেঞ্জ আমার কত চলে আসবে 10 প্লাস 10, তাহলে এত ইন্টু 10 প্লাস 7 জেড স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এত মিটার। 1 by lambda becomes 1.01 into 10 power 7 z square। আমরা এটা কিরকমভাবে লিখতেই পারি 1 by nc square minus 1 by nb square। বইগুলোতে এরকমভাবে দেওয়া থাকে বলে আমি এই ফরম্যাটটা লিখলাম। nc আর nb কিছুই না, c থেকে b তে যাওয়ার জন্য। এই যে 1.01 ইন্টু 10 পাওয়ার 7 এই যে টার্মটা, দিস ইজ নোন অ্যাজ রিডবার্গ কনস্ট্যান্ট ডিনোটেড বাই ক্যাপিটাল আর। রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি তোমার 1 বাই ল্যামডা ক্যান বি রিটেন অ্যাজ আর জেড স্কোয়ার 1 by nc square minus 1 by n b square। এটা হচ্ছে আবার এন্টায়ার সিস্টেমটার জন্য কী করে ল্যামডাকে বার করতে হবে। মানে এইখান থেকেই ল্যামডার ভ্যালু দেখে আমরা জানি যে আমাদের বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেজগুলো কার আইডিয়ারে পড়ছে বা কী টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে ওটা হিসেবে বলা যেতে পারে। এখানে আরও একটা কনসেপ্ট আছে, ইট ইজ আয়োনাইজেশন এনার্জি। তো কোনো কিছুকে আয়োনাইজ করার মানে হচ্ছে ওটাকে বা কোনো একটা ইলেকট্রনকে তার অ্যাটম থেকে ডিট্যাচ করে দেওয়া। তাহলে ইট মিনস the amount of energy needed to detach an electron from its atom। এবার আমরা জানি ইনফাইনাইট ডিস্টেন্সে আয়োনাইজেশন এনার্জি কত হবে, 0, কারণ ইলেকট্রন ওখানে অরবিটে ঘুরবে না। তাহলে আমরা লিখতেই পারি আয়োনাইজেশন এনার্জি ক্যান বি রিটেন অ্যাজ ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি। তাহলে আমাকে ফাইনালি যদি ইনফিনিটিতে নিয়ে যেতে হয়, ফাইনাল এনার্জি হচ্ছে 0, ইনিশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস 13.6 জেড স্কোয়ার। সো IE becomes 13.6 z square। This is the ionization energy। তাহলে আমার ফার্স্ট এক্সাইটেশন এনার্জি কত আসবে, দেখো
ফাইনাল এনার্জি কত, ফার্স্ট এক্সটেনশন শেষে আমার এনার্জি এসেছিলো 3.4 জেড স্কোয়ার মাইনাস আনছি গ্রাউন্ড স্টেট থেকে, দ্যাট ইজ 13.6 জেড স্কোয়ার। ক্যালকুলেট করলে তোর আসবে হচ্ছে 10.2 জেড স্কোয়ার, এত ইলেকট্রন ভোল্ট। ঠিক একইভাবে সেকেন্ড এক্সাইটেশন এনার্জিতে যদি ক্যালকুলেট করিস তোর আসবে 12.09 জেড স্কোয়ার। দেখো আমার তো সেই এই লাইনগুলি ফেরত চলে এলো, 12.09, 10.2, এগুলোই তো আমার ফিরে আসছে ঘুরে ফিরে। তার মানে আমরা এখান দিয়েও পুরো জিনিসটাকে এক্সপ্লেন করা যেতে পারে একটা অ্যাটমিক স্ট্রাকচারকে। আয়োনাইজেশন এনার্জির পর লাস্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল, এটার মানে হচ্ছে potential energy required to better to say accelerate an electron so that it gets some energy. Now this ionization potential is termed as 13.6 জেড স্কোয়ার ভোল্ট। কেন? তার মানে গ্রাউন্ড স্টেটে যা আছে সেখান থেকে ওকে বার করে দিতে পারলেই হবে, এটা গ্রাউন্ড স্টেটের জন্য। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল ফর n ইজ ইকুয়াল টু 1, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যদি বার করতে হবে কত আসবে 10.2 জেড স্কোয়ার ভোল্ট। আয়োনাইজেশন পোটেনশিয়াল ফর n ইজ ইকুয়াল টু সেকেন্ড স্টেট, তাহলে কত চলে আসবে 12.09 জেড স্কোয়ার, এত ভোল্ট। আচ্ছা কেন ভোল্ট আসছে? কারণ এর মানে হচ্ছে তুমি যদি একটা ইলেকট্রনকে একটা 10 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে বসিয়ে ছেড়ে দাও তাহলে ইলেকট্রনটা একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে, ওটাই আমার আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওই এনার্জিটাই, ওটাই হচ্ছে আমাদের ওখানকার সিস্টেমের আয়োনাইজেশন পোটেনশিয়াল হিসেবে ওই পুরো সিস্টেমটাকে ধরা যেতে পারে। এটা ছাড়া তোদের সিলেবাসে আর যেটা খুনি পড়ে রয়েছে সেটা হচ্ছে এক্সরেস, বিভিন্ন ধরনের এক্সরে, কন্টিনিউয়াস ক্যারেক্টারিস্টিক, সফট অ্যান্ড হার্ড এক্সরে অ্যান্ড সেভন। তারপর লেজার, এই দুটো করলেই তোদের সিলেবাস মোটামুটি শেষ। হোপফুলি মে মাসে তোদের এনার্জি সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর আমরা কী করবো, কোশ্চেন অ্যান্সারগুলো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোরা জোগাড় করতে পারিস তাহলে তোদের থেকেই করবো। আমাদের কাছে যা যা ব্যাঙ্কগুলো আছে সেগুলো থেকে যতটা করানো যায় সেগুলো ধরে ধরে করিয়ে দেবো, ঠিক আছে? যেটুকুনি হলো তার মধ্যে কোনো ডাউট? স্যার। ওকে, ঠিক আছে দেন। আচ্ছা এমনি পুরনো কোনো প্রশ্ন আছে? ওই কেসিএল কেভিএল ওই ধরনের ওই চ্যাপ্টারগুলো তো আমিই দেখছি, তো ওই পার্টগুলো থেকেও কোনো প্রশ্ন কিছু আটকে আছে কি কার? বা তোরা কোনো এমসিকিউ ব্যাংক সলভ করছিস বা কিছু এমসিকিউস করছিস, কোনো প্র্যাকটিস করিস কি এগুলো কোথাও থেকে? যদি করে থাকিস আমাকে পার্সোনালিও মেসেজ করে পাঠাতে পারিস অথবা এখানেও জিজ্ঞাসা করতে পারিস।
ওকে, চলো, গুড নাইট দেন।